আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সাথে 9-10 এর ম্যাথ ক্লাস নিয়ে আমি আছি মোহাম্মদ রাকিব হাসান, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা গণিতের খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে সেট। তো আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব, সেটের একেবারে বেসিক থেকে আলোচনা করব। আজকের এই ক্লাসটি করার পরে সেট সম্পর্কে তোমাদের যে বেসিক যে ধারণাগুলো সেগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা সেট নিয়ে আলোচনা করব। তো সেট কথাটা তো আমরা প্রতিনিয়ত আমাদের কাজের মাধ্যমে ব্যবহার করে থাকি। দেখো, তোমরা ডিনার সেট, এটার নিশ্চয়ই নাম শুনছো। তোমরা যখন জামা কিনতে যাও, আমার এক সেট জামা লাগবে। এক সেট জামার মধ্যে ছেলেদের জন্য কি বোঝাই, যে একটা শার্ট একটা প্যান্ট এই। অথবা 9-এর এক সেট বই দেন। এক সেট বই বলতে তোমরা কি বোঝো, 9-এর যতগুলো বই আছে সবগুলো ওর ভিতরে থাকবে। তো এই সেট কথাটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। আর সেট কথাটা প্রথমে ধারণা দিয়েছেন জস, একজন জার্মান গণিতবিদ, জস ক্যান্টর। সেট সম্পর্কে প্রথম ধারণা দেন জস ক্যান্টর, তিনি একজন জার্মান গণিতবিদ। তো প্রথমে আমরা জানি যে সেট কি। তো সেট হচ্ছে কোনো কিছুর মানে বাস্তব জগতে যা পাওয়া যায় সেগুলোর সংগ্রহ বা তালিকা। তাহলে সেট হচ্ছে বাস্তবে যা পাওয়া যায় সেগুলোর সংগ্রহ বা তালিকা। এই বাস্তবে যা পাওয়া যায় সেগুলো সংগ্রহ বা তালিকাকে সেট বলা হয়। এখন সেট এটা যেহেতু গণিতের একটা বিষয়, এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে এটা লিখতে হয়। তো সেট লেখার পদ্ধতি হচ্ছে, সেটের একটা নাম থাকতে হবে। প্রত্যেক সেটের একটা কি থাকতে হবে, নাম থাকতে হবে। সেই নামগুলো কি, এ থেকে বি, এই জেড এক্স ওয়াই জেড, যে কোনো ক্যাপিটাল লেটার। তাহলে সেটের নামটা সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার হবে। সেটের নাম সবসময় ক্যাপিটাল লেটার হবে এবং সেটের প্রত্যেকটা সদস্য সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। যখন আমি যদি এ একটা সেট লিখতে চাই, এ সেটের প্রত্যেকটা সদস্য তোমার কিসের মধ্যে থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। সাপোজ এ সেটের মধ্যে আমি লিখলাম বাংলা, একটা কমা, ইংরেজি। তাহলে বাংলা ইংলিশ এভাবে যাই লিখি না কেন, প্রত্যেকটা কি থাকবে, প্রত্যেকটার মাঝে কমা থাকবে এবং সেটটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এখন যদি বি আরেকটা সেট লিখি, যেমন বি সেটের উপাদান হচ্ছে সকল ভায়োল। ভায়োলগুলো কি আছে, এ, ই, আই, ও, ইউ। তাহলে প্রত্যেকটা উপাদান লেখার সময় আমাদের কিভাবে লিখতে হবে, প্রত্যেকটা উপাদান লেখার সময় প্রত্যেকটা উপাদানের মাঝে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। এখন দেখো, সেটের নাম হবে ক্যাপিটাল লেটার, কিন্তু সেটের যে সদস্য এগুলো কিন্তু সেটের উপাদান বলা হয়। সেটের যে সদস্য এগুলো হবে স্মল লেটার। এগুলো সেটের উপাদান সবসময় কি হবে, স্মল লেটারের হবে, যদি আমরা এই লেটারগুলো লিখি। এখন দেখো, তাহলে প্রথম থেকে যেটা বললাম, সেট হচ্ছে কোনো কিছুর সংগ্রহ বা তালিকা। সে যে কোনো কিছু হইতে পারে। সেট লেখার একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। সেই প্যাটার্নটা কি, সেটের নাম হবে সবসময় ক্যাপিটাল লেটার। সেটের নাম কি হবে, সেটের নাম হবে সবসময় ক্যাপিটাল লেটারে এবং সেটের সদস্য যেগুলো থাকবে সেগুলো সবসময় কি হবে, স্মল লেটারে হবে। সেটের সদস্যগুলো স্মল লেটার হবে এবং সেটের প্রত্যেকটা উপাদান কোন ব্র্যাকেটের মধ্যে থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। প্রত্যেকটা উপাদান কোন ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এবং প্রত্যেকটা উপাদানের মাঝে কি থাকবে, কমা থাকবে। প্রত্যেকটা উপাদানের মাঝে কমা থাকবে। তাহলে এই সেটের ভিতরে যে সদস্যগুলো থাকে সেগুলোকে কি বলছি আমরা, এগুলো হচ্ছে সেটের উপাদান। এই সেটের উপাদানগুলো, সাপোজ আমার বি সেটের উপাদান কি কি আছে, এ, ই, আই, ও, ইউ। এটা লেখা হয় এইভাবে, এ বিলংস টু বি। এটাকে পড়া হয় বিলংস টু। তাহলে এ বিলংস টু বি বলতে বোঝাচ্ছে এই স্মল এটা বি সেটের একটা উপাদান। আবার যদি এমন থাকে
ই বিলংস টু বি, ই বিলংস টু বি, তাহলে কি বোঝাচ্ছে এই ইটা বি সেটের একটা উপাদান। এখন যদি আমি এমন লিখি যে সি, সি বিলংস টু বি, এটা কি হবে? হবে না। কেন হবে না? কারণ সিটা এই বি সেটের উপাদান না। তখন কিভাবে লিখতে হবে? সি ডাজ নট বিলংস টু বি, এভাবে পড়তে হবে, সি ডাজ নট বিলংস টু বি। এখন আমরা তাহলে সেটের আরেকটু বিস্তারিত দেখি। এরপরে কি আছে? সেটের প্রকাশ পদ্ধতি। সেটকে কয়ভাবে প্রকাশ করা হচ্ছে? সেটের প্রকাশ পদ্ধতি, সেটকে দুই ভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তাহলে সেটকে কয় ভাগে প্রকাশ করা হয়? দুই ভাবে প্রকাশ করা হয়। কি কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি বলতে তালিকা মানে বুঝতেই পারতেছ, কোনো কিছু তালিকা করা। তো আমরা একটু আগে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি ছিল। তালিকা পদ্ধতির মধ্যে কি কি ছিল দেখো, আমরা বি ইকুয়াল দেখলাম কি, এ ই আই ও ইউ, এইভাবে যদি কোনো সেটের উপাদানগুলো লেখা হয়, মানে প্রত্যেকটা উপাদান যদি একটু নির্দিষ্ট করে লেখা হয়, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আবার যদি আমি 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার সেট লিখি, সেটা যদি সি ধরি, তাহলে 1 3 5 7 9, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার সেট। তাহলে এগুলো কি হলো আমার? এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে সেটের উপাদানগুলো সাধারণ একটা সত্য বা ধর্মের কথা উল্লেখ থাকবে। তো সেট গঠন পদ্ধতির একটা বিশেষ নিয়ম মেনে লিখতে হয়, সেটা আমি লিখছি আগে। সাপোজ যদি বি ইকুয়াল লিখি এক্স, যেন এক্স বিজোড় সংখ্যা এবং এক্স অনেক থেকে বড় এবং 10 থেকে ছোট। দেখো এটা বি না বলে আমি সি বললে আর ভালো বুঝতে পারবো। আমরা ওখানে যেটা সি লিখছিলাম, এই সিটা 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যা। তাহলে দেখো এটাকে পড়া হয় হচ্ছে জেনো, অথবা ইংলিশে সাচ দ্যাট। তাহলে সেট গঠন পদ্ধতিতে সেট লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এভাবে লিখতে হবে এক্স সাচ দ্যাট, বা এক্স যেন এক্স। এক্স কি হবে? সেই আমি বলছিলাম কি, সেট গঠন পদ্ধতিতে একটা সাধারণ গুণ বা তার ধর্মের কথা উল্লেখ থাকবে। সেই সাধারণ গুণ বা ধর্মটা কি? এখানে দেখো বিজোড় সংখ্যা, সেই সাধারণ গুণ বা ধর্মটা হচ্ছে বিজোড় সংখ্যা, এবং সেটা কি থাকবে? কত থেকে কতর মধ্যে থাকবে? 1 থেকে 10-এর মধ্যে। তাহলে আমরা আরেকটা যদি লিখি যে ধরো হচ্ছে 6-এর গুণনীয়কগুলোর সেট, এভাবে লিখব। তাহলে ধরো ডি আরেকটা সেট নিলাম, এক্স সাচ দ্যাট এক্স, এক্স কি হবে? 6 এর গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়কগুলো সেট হচ্ছে ডি। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে এগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় কি থাকে? তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে, তোমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলার কথা থাকে, অথবা কখনো সেট গঠন পদ্ধতিতে থাকে সেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। তো আমাদের দেখি এখানে দেখো এ ইকুয়াল 7 14 21 28, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কোন পদ্ধতিতে প্রকাশ করতে হবে? সেট গঠন পদ্ধতিতে। তাহলে এখানে যেগুলো আছে দেখো, এখানে যেগুলো আছে দেখো, সাতের দেখো 7 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে এগুলো কি? 7-এর গুণিতক হিসেবে আছে। তাহলে আর কত থেকে? 7-এর গুণিতক এবং 28-এর থেকে কি আছে? ছোট। তাহলে এখানে লিখতে পারি সংখ্যাগুলো 7-এর
গুণিতক, সংখ্যাগুলো 7-এর গুণিতক ও কি 28-এর থেকে 28 এর থেকে ছোট। তাহলে এটা সেট গঠন পদ্ধতিতে আমাদের কিভাবে লিখতে হবে একটু আগে দেখে আসলাম। তাহলে এই সেটটা হচ্ছে a ইকুয়াল x বিলংস টু ন্যাচারাল নাম্বার, এগুলো কি সবগুলো ন্যাচারাল নাম্বার, বা তুমি x বিলংস টু এটা না লিখলেও হয়, সাচ দ্যাট বা যেন x যেন x 7 এর গুণিতক, 7 এর গুণিতক এবং এই গুণিতক এবং x কিসের থেকে ছোট হবে, 28 এর থেকে ছোট হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো x belongs to n, x হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার such that x 7 এর গুণিতক এবং 28 এর থেকে ছোট। আর উদাহরণ 2 তে কি দেওয়া আছে দেখো, b ইকুয়াল 28 এর গুণনীয়ক, সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা 28 এর গুণনীয়ক 28 এর গুণনীয়ক গুলো বের করি। 28 সমান কি 1 into 28, 2 into 14, 3 into আচ্ছা 3 দিয়ে যায় না 4, 4 into 7, আর কোনো কিছু দিয়ে কি ভাগ দেওয়া যায় 28 কে? তাহলে 28 এর গুণনীয়ক কি পাচ্ছি আমরা, 28 এর গুণনীয়ক কি কি পাচ্ছি আমরা, 1 2 4, 1 2 4 7 14, 7 14 28। তাহলে এই সেটটা কি পাচ্ছি আমরা, b ইকুয়াল, তাহলে তালিকা পদ্ধতিতে যদি লিখি তাহলে 1 2 4 7 14 28 এটা। তাহলে এটা দেখো এখানে আমার তালিকা পদ্ধতিতে ছিল, এটা আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছি, এটা সেট গঠন পদ্ধতিতে আছে, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এগুলো পরীক্ষায় আসে, এগুলো গুরুত্বপূর্ণ, তো এগুলো শিখে রাখতে হবে। এখন আমরা সেটের আরো কিছু প্রকারভেদ দেখব। এই প্রকারভেদের মধ্যে দেখছো এখানে সসীম সেট, অসীম সেট। আচ্ছা সসীম সেট, সসীম বলতে কি যার সীমা আছে, সসীম বলতে আমরা কি বুঝি, যার সীমা আছে, সসীম সেট। দেখো যে সেটের উপাদান গণনা করা যায়, যে সেটের উপাদান গণনা করা যায় বা কোথায় শেষ হচ্ছে সেটা জানা থাকে, সেটা হচ্ছে সসীম সেট। যেমন যদি আমি একটা সেট নিই, সাপোজ 1 3 5 7, বিজোড় সংখ্যা যাইতে যাইতে কোথায় যাবে, 29 পর্যন্ত যাবে। তাহলে এই সেটটা কোথায় শেষ হচ্ছে, 29 এ শেষ হচ্ছে। তাহলে এই সেটটা কি বলতে পারবো আমরা, সসীম সেট। আবার যদি এমন একটা থাকে বি সেট, যে সেটের উপাদান সাপোজ a b c, দেখো এই সেটের উপাদান কয়টা আছে, 1 2 3 তাহলে যেটা গণনা করা যায় অথবা কোথায় শেষ হচ্ছে সেটা বলা যায়, সেটা হচ্ছে সসীম সেট। আচ্ছা অসীম সেট, অসীম সেট দেখো অসীম মানে কি, যার কোনো সীমা নাই, কোথায় যে শেষ হচ্ছে সেটা আমাদের জানা থাকে না, সেটা হচ্ছে অসীম সেট। বা কোথায় যে শেষ হচ্ছে সেটা গুণে শেষ করা যাবে না, সেটা হচ্ছে অসীম সেট। তাহলে দেখো অসীম সেট কি হবে, যদি আমি সি একটা সেট নিই, হ্যাঁ সকল বাস্তব সংখ্যার সেট, সকল বাস্তব সংখ্যার সেট কি 1 2 3 4 5 ইনফিনিটি, এটা কোথায় যে শেষ হচ্ছে এটা আমরা জানি না, তাহলে এটা হচ্ছে অসীম সেট। এটা যদি এইভাবে লিখি, আমরা সেট গঠন পদ্ধতিতেও লিখতে পারি, x ন্যাচারাল নাম্বার, x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। তাহলে x বিজোড় সংখ্যা, কতগুলো বিজোড় সংখ্যা আছে, কোথায় যে শেষ হচ্ছে কোথায় থেকে শুরু হচ্ছে কিছুই বলা নাই, তাইলে কি এটা একটা অসীমে যে শেষ হচ্ছে, সেজন্য এটাকে কি বলছি আমরা, অসীম সেট।
আচ্ছা, ফাঁকা সেট। ফাঁকা সেট একটা খুবই গুরুত্বপূর্ণ সেট। এটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে রাখো, যে সেটের কোনো উপাদান থাকে না। আমরা জানি এগুলো কি সেটের উপাদান, প্রত্যেকটা সেটেরই কি উপাদান থাকে। যখন একটা সেটের কোনো উপাদান থাকবে না, সেটাকে কি বললে আমরা? ফাঁকা সেট। যেমন আমি যদি এফ ইকুয়াল লিখি, ফাঁকা সেট কখনো এভাবে লেখা হয়, অথবা কখনো এই সাইন দিয়ে প্রকাশ করা হয়। এই দুইটাই হচ্ছে ফাঁকা সেটের সাইন। কখনো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কোনো কিছু নাই, এর ভিতরে যেহেতু কিছু নাই, এখানে যেহেতু কোনো কিছু নাই, তাহলে এর উপাদান কোনো উপাদান নাই, তাহলে যে সেটের কোনো উপাদান থাকবে না সেটাকে কি বলা হয়? ফাঁকা সেট। আর ফাঁকা সেট কখনো এই সাইন দিয়েও প্রকাশ করা হয়। আচ্ছা, ফাঁকা সেটের পরে আমরা দেখবো হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র। আচ্ছা, কখনো কখনো এই সেটগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। সেই চিত্রের মধ্যে কি কি ব্যবহার করা হয়? সেই আয়ত ব্যবহার করা হয়, ত্রিভুজ ব্যবহার করা হয়, অথবা বৃত্ত ব্যবহার করা হয়। তাহলে এখানে বৃত্ত ব্যবহার করা হয়, আয়ত ব্যবহার করা হয়, কখনো কখনো ত্রিভুজ দিয়ে সেটকে প্রকাশ করা হলে তখন সেটাকে কি বলছি আমরা? ভেন চিত্র বলছি। এখন দেখো, আমি একটা আয়তক্ষেত্র নিলাম। আয়তক্ষেত্রের ভিতরে এখানে একটা ত্রিভুজ নিলাম, বৃত্ত নিলাম, এখানে আরেকটা বৃত্ত নিলাম। দেখো, আমি এখানে দুইটা বৃত্ত নিয়েছি। এটাকে, এই বৃত্তের নাম যদি আমি এ দিই এবং এই বৃত্তের নাম দিলাম হচ্ছে বি, তাহলে এই এ সেটের, এর বৃত্তের ভিতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে এ সেটের উপাদান, আর বি বৃত্তের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বি সেটের উপাদান। এখন যদি আমি বি সেটের উপাদান নিই 3, 5, 7, 9, এখন যদি আমি এ সেটের উপাদানগুলো নিই 1, 2, 3, 5, দেখো এই সেটকে এই চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে আমরা আয়তক্ষেত্র অথবা বৃত্ত অথবা ত্রিভুজ দিয়ে এই সেটের উপাদানগুলোকে প্রকাশ করতে পারি। এখানে এ সেট বলতে কি বোঝাচ্ছে? এর উপাদানগুলো কি আছে? 1, 2, 3, 5। আবার এখানে যে বি সেটের উপাদান, বি সেটের উপাদান কি পাচ্ছি? দেখো, বি সেট কিন্তু এটা এ সেটের উপাদান, বি সেটের উপাদান, এই মাঝে যেটা আছে। তাহলে এটা 3, 5, 7, 9। তো এইভাবেও সেটকে প্রকাশ করা হয়, এই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। তখন এগুলো হচ্ছে কি বলা হয়? ভেন চিত্র। এরপরে কি আছে দেখি, উপসেট এবং প্রকৃত উপসেট। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে দেখো। উপসেট এবং প্রকৃত উপসেট। আচ্ছা, উপসেট বলতে এই জিনিসটা আমরা একটু বাস্তব থেকে বুঝে আসি। আচ্ছা, আমরা জেলা, জেলার পরে কি থাকে আমাদের? উপজেলা, তাই তো? তো একটা জেলার আন্ডারে কি অনেকগুলো উপজেলা থাকে না? যেমন আমার বাসা যশোর, যশোরের ভিতরে 5টা উপজেলা আছে, 6টা উপজেলা আছে। তাহলে এই একটা জেলা, সেখান থেকে যে এরিয়াগুলো ভাগ করে আলাদা আলাদা করা হয় সেগুলো কি? উপজেলা হয়। তাহলে আমরা সেট থেকে কি যাচ্ছি? উপসেট। সাপোজ আমার কাছে একটা সেট আছে এ বি সি। এই এ বি সি এর উপাদানগুলো নিয়ে যদি অন্য কোনো সেট গঠন করা হয়, যেমন এবিসির উপাদানগুলো নিয়ে আমি কি গঠন করতে পারবো? শুধু এ নিয়ে সেট গঠন করতে পারবো, শুধু বি নিয়ে সেট গঠন করতে পারবো, শুধু সি নিয়ে সেট গঠন করতে পারবো। আবার দুইটা করে যদি নিই, এ বি নিয়ে সেট গঠন করতে পারবো, বি সি নিয়ে সেট গঠন করতে পারবো। আবার যদি এ আর সি নিই, এ সি নিয়েও সেট গঠন করতে পারবো। আবার 3টা এ বি সি নিয়েও সেট গঠন করতে পারবো। আবার এখান থেকে যদি আমি কোনোটা নাও নিই, তাও একটা সেট গঠন করতে পারবো, সেটা হচ্ছে ফাঁকা সেট হবে। আমি একটা উপাদানও নিলাম না, সেটাও তো ফাঁকা সেটও তো এক ধরনের সেট। তাহলে দেখো, এই এ সেট থেকে আমরা, এই এ সেট থেকে আমরা যতগুলো সেট পাইলাম, প্রত্যেকটা সেটই হচ্ছে এ সেটের উপসেট।
এ সেট থেকে যতগুলো সেট পাবো প্রত্যেকটা সেটই এ সেটের উপসেট। তাহলে আমি আবার বলি, একটা সেট থেকে যতগুলো সেট পাওয়া যায় প্রত্যেকটা সেটই ওই সেটের উপসেট। উপসেটকে এইভাবে লেখা হয়, উপসেটকে কিভাবে লেখা হয়? উপসেটের সাইন হচ্ছে এটা, উপসেট। দেখো তাহলে এই এ সেটের উপাদান, সেটা যদি আমি বি ইকুয়াল এমন লিখি, এই এটাকে যদি বি সেট ধরি, তাহলে বি উপসেট এ এইভাবে লেখা যায়, বি উপসেট এ। এ সেটের উপাদান যদি আমি সি ইকুয়াল, আমি যদি এখানে সি ইকুয়াল ধরি বি, তাহলে সি, এই সিটা কোন সেটের উপসেট? সরি, এই সিটা হচ্ছে এ সেটের উপসেট। তাহলে তোমরা বুঝতে পারছো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকটাই হচ্ছে ওই সেটের উপসেট। এখন দেখো একটা জিনিস মনে রাখবা, ফাঁকা সেট, এখানে আমরা যে ফাঁকা সেট নিয়েছি না, ফাঁকা সেট কিন্তু প্রত্যেকটা সেটেরই উপসেট। কারণ ফাঁকা সেট তো আমি এই সেটের কোনো উপাদান না থাকলেই সেটাই কি ফাঁকা সেট। তাইলে দেখো আমি যদি একটা সেট নিই এমন, ডি ইকুয়াল এ, এই সেটের উপসেট কিন্তু ফাঁকা সেট, এই ফাঁকা সেটটা হবে এই সেটের একটা উপসেট। প্রত্যেকটা সেটেরই উপসেট হচ্ছে ফাঁকা সেট। এখন দেখো ফাঁকা সেট তো উপসেট তো বুঝলাম, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, প্রকৃত উপসেট। আচ্ছা, প্রকৃত উপসেটটাকে বলা হয়, এই সাইন দিয়ে প্রকাশ করা হয়। এখানে তো এই সাইন দিয়ে, নিচে একটা ইকুয়াল সাইন দিয়ে প্রকাশ করা হয়, আর ইকুয়াল সাইন যেটা না থাকলে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। এখন দেখো প্রকৃত উপসেট হচ্ছে, এই সেটের উপসেট তো আমরা সবগুলো পাইলাম তাই না, এখানে তো এই সবগুলো হচ্ছে এই এ সেটের উপসেট। কিন্তু দেখো এইটা এবং এইটা, এই দুইটা কি সেম না? তাহলে ওই সেট বাদে বাকি যতগুলো উপসেট পাচ্ছি, এটাও কিন্তু এই সেটের একটা উপসেট, এটাও কিন্তু এই সেটের একটা উপসেট। আবার এটাও ফাঁকা সেটও কিন্তু ওই সেটের একটা উপসেট। তাহলে ওই সেটটা নিজে বাদে বাকি যতগুলো উপসেট পাচ্ছি সবগুলো ওই সেটের একটা তোমার হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এই সাইনটা কিন্তু আমরা এখন এইভাবেও লিখতে পারবো, বি উপসেট এ, বি উপসেট এ। এটা কিন্তু আমরা এখন এটা কি চিহ্ন? প্রকৃত উপসেট চিহ্ন, এটা প্রকৃত উপসেট চিহ্ন। এখন বলতে পারো ভাই আমরা কোনটা দিব, প্রকৃত উপসেট দিব না তোমার হচ্ছে শুধু উপসেট দিব? আমরা সচরাচর সব জায়গায় এটাই ব্যবহার করি। তোমার হচ্ছে এইটা ব্যবহার করলে এটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়, এটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু আমি যদি এই সেটটাকে উপসেট হিসেবে লিখতে চাই তখন কিন্তু এইটা ব্যবহার করা যাবে না, কারণ কি এটা তো আর প্রকৃত উপসেট হবে না। সেক্ষেত্রে আমরা সবসময় এই সাইনটাই ব্যবহার করব। কি হিসেবে ব্যবহার করব? উপসেট হিসেবে ব্যবহার করব। প্রকৃত উপসেটটা আমরা এখানে করব না। আচ্ছা, এখন দেখো আমরা সেটের সমতা দেখব এবং সেটের অন্তর দেখব। সেটের সমতা, দুইটা সেটের উপাদান যদি সেম হয় তাহলে কি হয়? তখন দুইটা সেট সমান হয়। সেটের সমতা, যেমন এ সেটের উপাদান হচ্ছে 3, 4, 5। বি সেটের উপাদান হচ্ছে 3, 4, 4, 5। আবার সি সেটের উপাদান 5, 3, 3, 4। দেখো মূল বিষয়, দেখো মূল এখানে 3, 4, 5, এখানে যেটা আছে 3, 4, 5, এখানে 3 দুইটা আছে, 4 দুইটা আছে, 5 আছে, এখানে 5 আছে, 3 দুইটা আছে, আবার 4 আছে। ভিতরের উপাদান কিন্তু 3, 4, 5 এটা কোথাও চেঞ্জ হয় নাই।
3 4 5 যেটা ছিল সেটাই আছে, কখনো আগে পরে আসছে, কখনো এগুলো রিপিট হয়েছে, দুইবার আসছে, কখনো একবার আসছে, কিন্তু সেটের যে উপাদান 3 4 5 এটা কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে আমরা a ইকুয়াল বি ইকুয়াল সি লিখতে পারবো। বুঝতে পারছো? সেটের উপাদান চেঞ্জ হয় না, সেটের উপাদান যদি সেম থাকে তাহলে তারা হচ্ছে ইকুয়াল লিখতে পারবো। এখন যদি আমার ডি আরেকটা সেট এমন থাকতো 3 4 6, দেখো এখানে কিন্তু উপাদান 6, এখানে কিন্তু 6 নাই, তাহলে কিন্তু আমি এ ইকুয়াল ডি এটা লিখতে পারবো না, তখন কি হবে এ নট ইকুয়াল ডি। এখন দেখো আমরা এ ইকুয়াল বি তখন লিখতে পারবো যদি এটা হচ্ছে বি এর সাবসেট হয় আর বিটা এর সাবসেট হয়। এ বি এর সাবসেট এবং বি যদি এ এর সাবসেট হয় তখন আমরা দুইটা সেটকে ইকুয়াল লিখতে পারবো। এটা কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা দেখো, আচ্ছা এ যদি বি এর সাবসেট হয় তাহলে এর সবগুলো উপাদান বি তে থাকবে, আবার বি যদি এর সাবসেট হয় তাহলে বি এর সবগুলো উপাদান কোথায় থাকবে? এ তে থাকবে। তাহলে এর সবগুলো উপাদান যদি বি তে থাকে আর বি সবগুলো উপাদান যদি এ তে থাকে তাহলে কি দুইটা ইকুয়াল তো আমরা লিখতেই পারবো। আমার মনে হয় তোমাদের যা কনফিউশন ছিল সেটা দূর হয়েছে। এটা হলো আমাদের সেটের সমতা। এখন দেখো সেটের উপাদানগুলো খুব ভালো করে, এই কথাটা খুব ভালো করে শোনো, সেটের উপাদানগুলো যদি আগে পরে যায় তাহলে কিন্তু সেটটা চেঞ্জ হয় না। এ আর এখানে সি দুইটা কিন্তু আমরা ইকুয়াল ধরতে পারতেছি। সেটের উপাদানগুলো যদি আগে পরে যায় অথবা সেটের উপাদানগুলো যদি রিপিট হয় তাহলে ওই সেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন দেখো আমরা সেটের অন্তর শিখব। সেটের অন্তর, তাহলে এ যদি একটা সেট হয় আর বি যদি আরেকটা সেট হয়, এ এবং বি দুইটা সেট, তাহলে সেটের অন্তর কি? এ আর বি। অন্তর মানে কি আমরা জানি বিয়োগফল, তাই না? তো সেটের বিয়োগফলও অন্তর। তাহলে এটাকে বিয়োগ পড়া হয় না এ বাদ বি, এটাকে পড়া হয় বাদ অথবা ডিফারেন্স পড়া হয়। ডিফারেন্স ইংরেজিতে বলে ডিফারেন্স আর বাংলাতে পড়লে বাদ। তাহলে এ বাদ বি, এ বাদ বি, এটা হচ্ছে সেট পড়া। এখন যদি আমার এ সেটটা এমন থাকে 2 3 4 আর বি সেটটা এমন থাকে 3 4 5, তাহলে এ বাদ বি কেমন হবে? এ সেট হচ্ছে 2 3 4 আর বি সেট হচ্ছে 3 4 5। তাহলে এ সেট হচ্ছে 2 3 4 আর বি সেট হচ্ছে 3 4 5। এ বাদ বি, এ বাদ বি, বাদ বি মানে বি বাদ, শুধুমাত্র অ্যান্সার হবে এখানে এ। এখন এর উপাদান যদি বি তে কোনো কিছু থেকে যায় সেটাও বাদ যাবে। আমি বলছি পড়ার সময় এ বাদ বি, তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র এ। এর মধ্যে কি কি আছে? 2 3 4, তাহলে শুধুমাত্র এ বাদ বি অ্যান্সার হবে শুধুমাত্র কি এ। এর উপাদানগুলো অ্যান্সার হবে, এর উপাদানগুলো অ্যান্সার হবে, বি গুলো সব বাদ যাবে। এখন যদি কোনো কিছু মিল থাকে, যেমন 3 4 এখানেও আছে, 3 4 এখানেও আছে, তাহলে এটাও বাদ যাবে। তাহলে অ্যান্সারটা শুধু থাকবে 2। এ বাদ বি অ্যান্সারটা, তাহলে আমি যদি একদম ফ্রেশ করে লিখি এ বাদ বি সমান 2। তাহলে বুঝতে পারছো? এখন যদি আমরা ওইটা এ বাদ বি রয়েছে, আমরা যদি বি বাদ এ করি, বি বাদ এ, তাহলে বি আছে কি আমার ওইখানে 3 4 5 আর এ কি আছে? এ আছে 2 3 4। আচ্ছা এখানে হচ্ছে আমরা বি বাদ এ করছি, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কি বি।
তাহলে বিতে কি আছে 3 4 5। এখন দেখো দুইটার মধ্যেই আছে কোনগুলো, দেখো 3 দুইটাতেই আছে, 4 দুইটাতেই আছে, তাহলে অ্যান্সার কিন্তু এই দুইটা থাকবে না। তাহলে আমরা অ্যান্সার যদি একবারে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, অ্যান্সারটা হচ্ছে 5। আচ্ছা আমি আবার বলি বিষয়টা, মাথা নষ্ট করার কিছু না, বিষয়টা হচ্ছে বি বাদ এ, বি বাদ এ, তাহলে এ বাদ চলে যাবে। এর যদি কোনো উপাদান বির মধ্যে থেকে থাকে সেটা সহ নিয়ে বাদ যাবে, আর অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে শুধুমাত্র বি। তাহলে বি অ্যান্সার হচ্ছিল, তার মধ্যে 3 4 এর সাথে মিল ছিল, তাহলে সেটাও বাদ চলে যাবে, শুধুমাত্র অ্যান্সার হবে কি 5। এখন দেখি আমাদের পরের কি টপিক আছে, সার্বিক সেট আর পূরক সেট। আচ্ছা সার্বিক সেট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউ, ক্যাপিটাল ইউ। সার্বিক সেটকে ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা তো সার্বিক সেট, সাপোজ আমার কাছে ইউ ইকুয়াল কি রয়েছে অন টু, আর এর উপসেট গুলো কি, সাপোজ আমি ইউ ইকুয়াল অন টু, আমি এ ইকুয়াল আছে অন, বি ইকুয়াল আছে টু, সি ইকুয়াল আছে ফাঁকা সেট, সি ইকুয়াল আছে ফাঁকা সেট। এই বি সি কোন সেট থেকে আলোচনা করছি, ইউ সেট থেকে না? তাহলে একটা আমাদের সেটের আলোচনার সময় যে সেটটা হচ্ছে সর্বসর্বে থাকবে, মানে যে সেটটা থেকে বের হয়ে অন্যান্য সেটগুলো পাবো, এই যে সেট থেকে অন্য সেটগুলো পাচ্ছি সেই মূল সেটটাকে বলা হয় হচ্ছে আমাদের সার্বিক সেট। আমরা একটু আগে যেটা দেখছিলাম উপসেট পড়ার সময়, দেখো এই এ সেট থেকে না আমরা বাকি সবগুলো পাচ্ছিলাম, এই সেটগুলো কোথা থেকে আলোচনা করতেছিলাম, এই এ সেট থেকে না? তাহলে এই এ সেটটাকে ওই ক্ষেত্রে মানে সার্বিক সেট বলতে পারবো, এখানে এ সেটটাকে কি বলতে পারবো, সার্বিক সেট বলতে পারবো। তাহলে একটা আলোচনায় মূল যে সেট থেকে অন্যান্য সেটগুলো পাওয়া যায়, সেই মূল যে সেট সেটাই হচ্ছে আমার সার্বিক সেট, মানে যেটা থেকে আমরা অন্যগুলো আলোচনা করব সেই সেটটাই হচ্ছে সার্বিক সেট। এখন দেখো পূরক সেট, তো এ সেটের পূরক সেট এ কমপ্লিমেন্ট, এখানে সি, এর পাওয়ার সি অথবা এ প্রাইম, এই দুইটা দিয়ে প্রকাশ করা হয় পূরক সেট। এখন আমি যদি এ প্রাইম বের করতে চাই, আমি এ প্রাইম এ কমপ্লিমেন্ট বের করব বা এ প্রাইম বের করব, তাহলে এ প্রাইম হচ্ছে সার্বিক সেট ইউ বাদ এ। আমি যদি বি প্রাইম বের করতে চাই তাহলে ইউ বাদ বি। এ প্রাইম হচ্ছে ইউ বাদ এ, বি প্রাইম হচ্ছে কি ইউ বাদ বি। এখন কি পড়ছিলাম আমরা, এখানে আমার ইউ কি আছে অন টু, আর এ সেটের ভিতরে কি আছে শুধুমাত্র অন। আবার এখানে ইউ কি আছে অন টু, আর বি সেটের ভিতরে কি আছে টু। আমরা চাইলে কিন্তু এই যে সি প্রাইমও বের করতে পারি, সি এর তাহলে অন টু বাদ ফাঁকা সেট। আমরা এখানে কি বলছি সব সময়, প্রথম সেটটা অ্যান্সার হবে, দ্বিতীয়টা কি বাদ চলে যাবে, তার উপাদান যদি কোনো কিছু মিল থাকে সেটা নিয়ে বাদ চলে যাবে। এখানেও এই আছে অন আছে, এখানেও ওয়ান আছে, তাহলে এটা তো অ্যান্সার হবে আবার এইটা, কিন্তু তো ওয়ান এতে থেকে গেছে সেই জন্য এটা বাদ চলে গেছে, শুধু অ্যান্সার টু। এখানে অ্যান্সার কি হবে বলো তো তোমরা, অন। এখানে অ্যান্সার কি হবে বলো, এটা তো কোনো সেটই না, মানে এদের ফাঁকা সেটের ভিতরে তো কোনো উপাদানই নাই, তাহলে কোনো কিছু বাদ যাচ্ছে না, কোনো কিছু বাদ না গেলে প্রথমটা অ্যান্সার হয়ে যাচ্ছে অন টু। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পূরক সেট। তাহলে পূরক সেট এটা প্রকাশ করা হয় এ কমপ্লিমেন্ট বা এর পাওয়ার সি অথবা ড্যাশ দিয়ে। এরপরে কোনটা আছে সংযোগ সেট, সেট সেট, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা বারবার করব যেখানেই করব। তো সেট আমার সাপোজ দুইটা সেট সংযোগ করব, এ সেট এবং বি সেট, এই দুইটা যদি সংযোগ করি তাহলে এটা লিখতে হবে এভাবে ইউনিয়ন বি, এ ইউনিয়ন
বি। সাইনটা হচ্ছে এমন হবে, কাপ কাপ, এটা হচ্ছে সংযোগ সেটের সাইন কাপ। তাহলে এ ইউনিয়ন বি। এখন যদি আমি এ সমান নিই 1 2 3 এবং বি সমান নিই 1 3 5, তাহলে আমার এ ইউনিয়ন বি কি আসবে? এখন দেখি, তাহলে এ হচ্ছে 1 2 3 ইউনিয়ন সাইন দিলাম, বি হচ্ছে 1 3 5। আচ্ছা, ইউনিয়ন হলে সবগুলো নিয়েই অ্যান্সার হবে, সবগুলো নিয়েই অ্যান্সার হবে। ইউনিয়ন হলে সবগুলো, দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 আসলো, এখানে 2 আছে, এখানে 2 নাই, কিন্তু 2 থাকবে, সবগুলো নিয়ে অ্যান্সার হবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 লিখলাম, এখানে 5 আছে, এখানে 5 নাই, তারপরেও 5 চলে আসবে। তাহলে সবগুলো উপাদান নিয়েই যে নতুন সেট হবে সেটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। সবগুলো উপাদান নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে, এখন ইন্টারসেকশন, এ আর বি এর ইন্টারসেকশন বা সেট সেট যদি পাই তখন কি হবে? এ উল্টা কাপ বি। তাহলে এই সেটের এ ইন্টারসেকশন বি কি আসবে? আমরা এ সেট কি পেয়েছিলাম? 1 2 3 ইন্টারসেকশন সাইন, আর এখানে 1 3 5। এখন দেখো এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশনের ক্ষেত্রে যেগুলো মিল আছে শুধুমাত্র সেটাই বসবে। তাহলে মিল আছে কোনগুলো? এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? 1 3। ইউনিয়ন, ইউনিয়ন হচ্ছে সংযোগ, ইউনিয়ন হচ্ছে কি? সংযোগ সেট। তাহলে সংযোগ হচ্ছে সবগুলোকে নিয়েই যে সেটটা হবে সেটা হচ্ছে সংযোগ সেট, সবগুলোকে নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে সংযোগ সেট। আর সেট বা ইন্টারসেকশন সেট হচ্ছে সবগুলোর মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে ইন্টারসেকশন সেট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে কি আছে দেখি, নিঃসেট সেট আর শক্তি সেট, এই দুইটা সেট সম্পর্কে জানবো। নিঃসেট মানে ছেদ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনো কি সম্পর্ক থাকছে না। তো দুইটা সেটকে ইন্টারসেকশন করার পর, দুইটা সেটকে ইন্টারসেকশন করার পর, সাপোজ আমার কাছে এ একটা সেট আছে, বি একটা সেট আছে, দুইটা সেটকে যদি ইন্টারসেকশন করি তাহলে কি হবে? এ ইন্টারসেকশন বি। দুইটা সেটকে ইন্টারসেকশন বা যদি সেট করি তাহলে কি, যদি সেটা ফাঁকা সেট হয়, ইন্টারসেকশন করার পরে যদি কমন কোনো উপাদান না থাকে, ফাঁকা সেট অ্যান্সার আসে, তখন সেটা হচ্ছে নিঃসেট সেট। সাপোজ আমাদের যদি দুইটা সেট ধরি, এ ইকুয়াল 1 2 3 ধরলাম, বি ইকুয়াল 4 5। এখন আমরা এ ইন্টারসেকশন বি বের করি। এ ইন্টারসেকশন বি, এ সেটের উপাদান কি ছিল? 1 2 3, আর বি সেটের উপাদান হচ্ছে 4 5। ইন্টারসেকশন সাইন থাকলে কি করতে হয়? দুইটার মধ্যে যেটা কমন আছে, মানে দুইটার মধ্যে যেটা আছে সেটা অ্যান্সার লিখতে হয়। এখানে দুইটার মধ্যে কোনো কমন নাই, তাহলে সেটা কি হবে? ফাঁকা সেট। তাহলে দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, সাধারণ উপাদান না থাকে, তাহলে সেটা হচ্ছে নিঃসেট সেট। শক্তি সেট, একটা সেটের যতগুলো শক্তি সেট হচ্ছে লেখা হয় পাওয়ার অফ সেট। তাহলে এ সেটের শক্তি সেট লেখা হয় পি অফ এ, এ সেটের শক্তি সেট লেখা হয় পি অফ এ। তাহলে এখানে আমার এ সেটের উপাদান কি ছিল? এ সেটের উপাদান ছিল 1 2 3, তাহলে পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ, এ সেটের যতগুলো সাবসেট হবে সবগুলো নিয়ে যে নতুন সেট হবে সবগুলো সাবসেট নিতে হবে, এখানে ভুলে গেলে হবে না। সবগুলো সাবসেট নিয়ে যে নতুন সেট হবে সেটা হচ্ছে শক্তি সেট। তাহলে এই এ সেটের উপাদান কি আছে? 1 2 3। তাহলে দেখো আমরা বলছি ফাঁকা সেট হচ্ছে সব সেটেরই উপসেট, এটা খুবই গুরুত্বপূর্ণ।
ফাঁকা সেট হচ্ছে সব সেটেরই উপসেট। এখন ফাঁকা সেট নিলাম, তারপর যদি একটা করে নিই উপাদান, 1 নিলাম, শুধু 2 নিলাম, শুধু 3 নিলাম, তাহলে একটা করে নিয়ে ফেললাম। এখন যদি আমরা দুইটা করে নিই, তাহলে 1 2 নিলাম, 1 3 নিলাম, আরেকটা নিলাম হচ্ছে 2 3। দেখো দুইটা করে নেওয়া শেষ। এখন তিনটা যদি নিই, এখন যদি তিনটা নিই, 1 2 3, এই সবগুলো নিয়ে নতুন যে সেট, নতুন সেট হচ্ছে বলে কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার নেওয়া হচ্ছে। তাহলে একটা সেটের যতগুলো উপসেট থাকবে সবগুলো উপসেট নিয়ে নতুন যে সেট হয় সেটাকে কি বলা হয়? শক্তি সেট। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে বিষয়টা। এখন দেখো এই সেটের উপাদান কয়টা ছিল? এ সেটের উপাদান, এর উপাদান, এর উপাদান হচ্ছে কয়টা? তিনটা। উপাদান বলতে এখানে কয়টা, ভিতরে কয়টা এ আছে, সংখ্যা আছে। এবং পাওয়ার অফ এর উপাদান কি হচ্ছে? কয়টা পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা। দেখো কোন সেটের উপাদান যদি, কোন সেটের উপাদান যদি n হয় তাহলে পি অফ এ সেটের, এ সেটের উপাদান যদি n হয় তাহলে পি অফ এ সেটের উপাদান হবে 2 পাওয়ার n, 2 পাওয়ার n। তাহলে এ সেটের উপাদান কি ছিল আমার? n ইকুয়াল কত ছিল? 3। তাহলে 2 পাওয়ার 3 কত পাবো? 8। দেখো আমরা গুণে পাইছিলাম কত? 8। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন সেটের উপাদান যদি n হয়, কোন সেটের উপাদান যদি n হয় তাহলে এর পাওয়ার সেটের উপাদান, শক্তি সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n হবে এর পাওয়ার সেট। এখন আমরা ক্রোমোজোড় এবং কার্তেশীয় গুণজ এই জিনিসটা শিখব। আচ্ছা, এখানে যেহেতু আমরা জোড় কথাটা আসছে তাহলে কোনো কিছু জোড়া থাকবে। এখানে কি আসছে? জোড় কথাটা আসছে না, ক্রোমোজোড়। তাহলে কোনো কিছু জোড়া থাকবে। তো আমরা যখন এই সেটের উপাদানগুলো এই ফরম্যাটে লিখব, প্রথমটা x হবে, পরেরটা y। এই x এবং y ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে যে একটা জোড়া তৈরি করব, তখনই এখানে বলা হবে এটাকে ক্রোমোজোড়। তখনই বলা হবে ক্রোমোজোড়। তাহলে দেখো এখানে আমি যে জিনিসটা বললাম যে যদি কোনো একটা উপাদান এভাবে জোড়া আকারে লেখা হয়, যেটা একটা নির্দিষ্ট ফরম্যাট থাকবে, সেটা কি? প্রথমটা x, পরেরটা হচ্ছে y, সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং মাঝখানে কমা থাকবে, তখন এটাকে কি বলা হচ্ছে? আমাদের ক্রোমোজোড়। এখন দেখো বিষয়টা যদি এইভাবে না আসে, 1 2 থাকতে পারে, কখনো 3 4 থাকতে পারে। এই সবগুলোকে প্রথমটা সবসময় x ধরবো, পরেরটা সবসময় কি y ধরবো। প্রথমটা x এর ভ্যালু ধরবো, পরেরটা y এর ভ্যালু ধরবো, ধরে এই যে লেখাটা, এটা হচ্ছে এক একটা ক্রোমোজোড়। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ। সাপোজ আমার কাছে একটা এ সেট আছে, যে সেটের উপাদান হচ্ছে 1 2, এবং একটা বি সেট আছে যে সেটের উপাদান হচ্ছে ab। এখন দেখো কার্তেশীয় গুণজটা কিভাবে লিখতে হয়। কার্তেশীয় গুণজ লিখতে হয় হচ্ছে a ইন্টু বি। এটাকে আমরা সেটের ভাষায় ইন্টু পড়বো না, এটাকে পড়া হয় হচ্ছে ক্রস, এ ক্রস বি, এ ক্রস বি। তাহলে এই দুটা এ ক্রস বি মানে সেটের গুণ করার ফলে আমাদের কি হবে? এখানে আছে 1 2 ক্রস, এখানে আছে কি এ বি। দেখো আমার এখানে সবসময় প্রথম উপাদানটা কি থাকবে? এই এখান থেকে আসবে, আর পরের উপাদানটা এখানে আমাদের ক্রোমোজোড় হবে, যেমন 1 a 1 b। এটার সাথে এটা একবার নিলাম, 1 এর সাথে b একবার নিলাম, 2 এর সাথে a 2 a 2 b। প্রত্যেকটা ক্রোমোজোর হিসেবে আসবে x এর ভ্যালুটা। ক্রোমোজোরে কি কি থাকে? আমরা প্রথমটাকে কি বলছি? x এর ভ্যালু, পরেরটা সবসময়
ওয়াই এর ভ্যালু। এই এক্স এর ভ্যালু কোথা থেকে আসবে? এক্স এর ভ্যালু সবসময় প্রথমটা থেকে আসবে, আর ওয়াই এর ভ্যালুটা সবসময় পরেরটা থেকে আসবে। আর এই সবগুলো মিলে যখন একটা সেট হবে সেটা হচ্ছে এই যে এ ক্রস বি। আচ্ছা, বিষয়টা আরেকবার দেখি। সাপোজ আমার কাছে একটা সি সেট আছে, সেই সেটের উপাদান হচ্ছে এ বি। আরেকটা ডি সেট আছে, সেই সেটের উপাদান হচ্ছে 1 2 3। আমি যদি সি ক্রস ডি লিখি তাহলে দেখো আমার এ বির সাথে ক্রস প্রোডাক্ট করতে হবে কিসের? 1 2 3 এর। তাহলে গুণ করলে আমরা বলছি সবসময় ক্রোমোজোর আকারে আসবে। গুণ করলে কিভাবে আসবে? ক্রোমোজোর। এই প্রথমটা আসবে এখান থেকে, পরেরটা আসবে এখান থেকে। তাহলে এ কমা 1, আবার এর সাথে 2 মাল্টিপ্লাই হবে এ কমা 2, আবার এ কমা 3। এর সাথে 1 এর একবার মাল্টিপ্লাই হলো, এর সাথে 2 হলো, এর সাথে 3 হলো। আবার কি আসবে? বি এর সাথে 1 আসবে, তাহলে বি কমা 1। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট হবে না, ক্রোমোজোরে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে। বি কমা 1, বি কমা 2, বি কমা 3। এই সবগুলো আবার যখন আমরা একটা সেটের ভিতরে রাখবো তখন এই যে আমরা কি পাবো? সি ক্রস ডি। তো এই চ্যাপ্টারের বেসিক যে আলোচনা সেটা এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা এটার অনুশীলনী প্র্যাকটিস করব ম্যাথগুলো।